আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমরা খুব সুন্দর একটা ক্লাস করাবো, যেটা এসএসসি পরীক্ষার্থী এবং নবম-দশম শ্রেণীতে যারা আছো তারা সবাই অনেক উপকৃত হবা। আমাদের লাইভটি তোমরা শেয়ার করে দিতে পারো সকল বন্ধু-বান্ধবদের কাছে। আমরা একটু সময়ের মধ্যেই লাইভটা শুরু করে দিব। সো আমাদের লেকচারটা তোমরা যদি পেতে চাও তাহলে খুব দ্রুত লাইভটাকে শেয়ার করে দাও। আশা করি তোমাদের প্রত্যেকেরই অনেক উপকার হবে এই লাইভটা থেকে। ওকে, আমরা একটু ওয়েট করবো আমাদের সকল ছাত্রছাত্রীদের জন্য। উদ্যম কোচিং এর সকল ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করা যাচ্ছে যে তোমরা লাইভটা শেয়ার করার জন্য। লাইভটা দ্রুত শেয়ার করে দাও। মূলত এই করোনা মহামারীর কারণে আমরা আমাদের যে সকল ভাই বোনেরা নবম দশম শ্রেণীতে ভর্তি হয়েছে বা বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত আছে তাদের পড়ালেখার মধ্যে অনেক ঝামেলা হচ্ছে বা অনেক সমস্যা হচ্ছে। তো আমরা আশা করব যে এই লাইভ ক্লাসটা যেন সবাই শেয়ার করে দিই এবং তাদের জন্য অনেক উপকার হয়। আরেকটা ব্যাপার হচ্ছে, সবচেয়ে বড় কথা, যে আমরা আমাদের বাচ্চাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে যেন তারা সুন্দরভাবে তাদের এই শিক্ষা কার্যক্রমটা চালিয়ে যেতে পারে। তো চলেন আমরা শুরু করে দিই। আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হবে। আমরা মূলত এখানে এসেছি যে আমাদের অনলাইন কোচিংটার জন্য। আমরা নবম দশম শ্রেণীর যে পদার্থ বিজ্ঞানের জন্য একটা অনলাইন কোর্স চালু করেছি। তো এখানে যে কোনো স্টুডেন্ট সে ক্লাস করতে পারবে এবং তাদের জন্য কিছু এক্সট্রা পারফরমেন্স আছে যে তারা ক্লাসটা আসলে কিভাবে হবে, অনেকে বুঝতে পারে না যে ক্লাসটা মূলত কিভাবে হবে। আসলে ক্লাসটা একদম বাস্তবের মতো হবে। যেমন দেখেন, আমরা যদি এখানে কোনো কিছু লিখতে চাই, উদ্যম কোচিং সেন্টার, ঠিক এই লাইফটার মতোই যেভাবে যেভাবে লিখবো ঠিক সেম ভাবেই আমাদের ক্লাসটাও কি সেম হবে। সুতরাং আপনারা কোনো কিছুর দিকে চিন্তা না করে আপনারা এই লাইফটাকে এনরোল করতে পারেন। দেন আমরা আরেকটা জিনিসের দিকে তাকাবো, সেটা হচ্ছে আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 3, অর্থাৎ আজকে আমরা বল নিয়ে কথা বলবো। সো আমাদের একটু সাহায্য করলে আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করতে পারি। আমাদের সকল বন্ধু-বান্ধব যেন আমাদের এই ক্লাসটাতে যুক্ত হতে পারে। সবাই আমরা একটু সাহায্য করি সবাইকে। ওকে, তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আমরা যদি প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বল। এই চ্যাপ্টারের নামই হচ্ছে কি ফোর্স বা বল। তো যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বল কাকে বলে, বল কাকে বলে, তো বল কাকে বলে যদি তোমাকে এই ব্যাপারে কোনো প্রশ্ন আসে তখন তোমাকে উত্তরটা দিতে হবে এরকম: যা স্থির বস্তুকে গতিশীল, স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে
স্থির করতে সাহায্য করে। তাকে বলবো। সো আমাদের এই ক্লাসটা যদি কোনো শিক্ষার্থী ভাই বা বন্ধুরা তোমরা যদি খুব সহজে এই ক্লাসটা সাথে সাথে যদি লিখতে পারো তাহলে তোমাদের এই ক্লাসটা হবে তোমাদের জন্য সবচেয়ে ভালো, অর্থাৎ তোমাদের কোনো সমস্যাই হবে না। আর যদি না লিখো অবহেলা করো তাহলে তোমাদের জন্য অনেক প্রবলেম হবে, কেননা ক্লাসটা দেখে দেখে তুমি সবটা মুখস্থ রাখতে পারবে না। জিসান ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি ক্লাসটা শেয়ার করার জন্য। তারপর আমরা যে বিষয়টা শিখবো, বলকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। আমরা জানি বল মূলত কত প্রকার, দুই প্রকার। সুতরাং এ হচ্ছে বল। So, প্রথমে যে বলটা সেটা হচ্ছে মৌলিক বল। তো বলকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি মৌলিক বল, আর একটা কি লব্ধ বল বা যৌগিক বল। মূলত তোমার সকল বলকেই এই দুইটা ভাগের উপরে ভাগ করা যায়, তবে বেশিরভাগ বলকে তুমি এই চারটা ভাগের মধ্যেই কি বিশ্লেষণ করতে পারবা। ঠিক আছে, তাহলে চলো আমরা এই মৌলিক বল আবার কোনগুলো, যে বল স্বাধীন বা নিরপেক্ষ, অন্য কোনো বলের উপর নির্ভরশীল করে না। মানে বলকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক বল আর একটা হচ্ছে লব্ধ বল। মৌলিক বল কাকে বলে? যে সকল বল স্বাধীন বা নিরপেক্ষ, অন্য কোনো বলের উপর নির্ভরশীল নয়, তাকে মৌলিক বল বলে। আর লব্ধ বলেছে যে সকল বল এক বা একাধিক মৌলিক বলের সমন্বয়ে গঠিত, তাকে কি বলা হবে? লব্ধ বল বলা হবে। তো চলেন, মৌলিক বল কত প্রকার এটা খুব সহজেই আমরা ব্যাখ্যাটা করতে পারি। একটু খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবেন। মৌলিক বলকে আমাদের চার ভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল অর্থাৎ মহাকর্ষ বলটা হচ্ছে একাধিক বস্তু বা মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করাটাই হচ্ছে কি মহাকর্ষ বল। দেন দেন মহাকর্ষ বলের ফলে যেটা সবচেয়ে সহজ সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল বা তড়িৎ চুম্বক বল দিতে পারেন। তড়িৎ চুম্বক বল। তিন নাম্বার আসবে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। আর লাস্ট নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। সেটা কি? দুর্বল নিউক্লিয় বল। মূলত এই ক্লাসটার যে প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা যে অনলাইন ক্লাসের একটা ব্যবস্থা করেছি, অর্থাৎ এই অনলাইন ক্লাসটা মূলত পেইড ক্লাস হবে। সো আমাদের বাচ্চাদেরকে কিভাবে শেখানো হবে তার একটা ডেমো ক্লাস মাত্র। সো তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা কিন্তু খুব সহজেই আমাদের এই কোর্সটা করতে পারো এবং তোমাদের জন্য খুব বিশাল বড় উপকার হবে। এই কোর্সে এমন কিছু জিনিস থাকবে যেটা তোমাদের ভবিষ্যতের শিক্ষা জীবনের জন্য অনেক সাহায্য করে এবং অনেক হেল্পফুল হবে। আমরা যদি এই মহাকর্ষ বল সম্বন্ধে কিছু জিনিস লিখতে চাই তাহলে আমরা কি লিখব? প্রথমত হচ্ছে এই মহাকর্ষ বলটা, তাদের যে সম্পর্কটা সেটা হচ্ছে অসীম দূরত্ব পর্যন্ত। কি হবে? এগুলো একটা যেহেতু আরেকটা নক্ষত্রের মধ্যে যেহেতু আকর্ষণ বল সেহেতু তার পাল্লা কত? অসীম। অর্থাৎ তার আকর্ষণের যে সীমানা সেটা কত হবে? অসীম। এবং এই মানটাকে ধরা হবে কত? আমার 1 ধরা হবে। এর মানটাকে আমার কত ধরা হবে? 1 ধরা হবে। এবং যদি আমি এর সবল নিউক্লিয় বল অপেক্ষা যদি মানটা ধরতে চাই বা সবল নিউক্লিয় বল অপেক্ষা যদি পাল্লাটা ধরতে চাই তাহলে খুব সহজেই কিন্তু আমি লিখতে পারি। আর তোমাদেরকে আমি কিছু জিনিস ইনফরমেশন অ্যাড করে দিচ্ছি যে সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10 টু দি পাওয়ার 41 ও লেখা যায়, আবার 42 ও লেখা যায়। এবং তড়িৎ চুম্বক বলের পাল্লাটা হচ্ছে 10 টু দি পাওয়ার 39। আর এখানে যে দুর্বল নিউক্লিয় বলের পাল্লাটা সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 30। সো আমরা কিন্তু খুব সহজেই এই ব্যাপারগুলো একটু ইনফরমেশনগুলো আমাদের মনে রাখতে হবে।
তো যদি আমরা বলি যে সবল নিউক্লিয় বলের পাল্লাটা কত, এটা হচ্ছে যে আমাদের আপেক্ষিক মান, অর্থাৎ তাদের আকর্ষণ বলের যে ক্ষমতা সেটা। সো আমরা যদি এখানে পাল্লা লিখতে চাই যে কতটুক পর্যন্ত সে আকর্ষণ করবে, সরি, তোমরা এই ইনফরমেশনগুলো জানতে হবে, কেননা তোমাদের যদি মুখস্থ করতে হয় তাহলে তোমাদের এই ইনফরমেশনগুলো খুবই দরকার, কারণ এগুলো এমসিকিউতে আসবে। যে পাল্লা বা সীমানা, এই সীমানাটা হচ্ছে সবল নিউক্লিয় বলের tan ইনভার্স 15। এটা একটা এমসিকিউতে আসতে পারে তোমাদের নবম দশম শ্রেণীর জন্য, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর একটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের জন্য, দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে tan ইনভার্স 16। tan ইনভার্স কত? 16 মিটার। সো আমরা আশা করব যে আমাদের এই ইনফরমেশনটা খুব সুন্দরভাবে আমরা লিখে ফেলেছি। দেন আমরা চলেন তার পরবর্তী থিমে চলে যাই। এই অধ্যায়ে অনেক কিছু আছে জানার, সো আমাদের প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে জানতে হবে। সো এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের আর কখনো কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? তাহলে বল সম্বন্ধে আরো কিছু জানার আছে। বল সম্বন্ধে যদি আমরা কিছু বলতে চাই, যে বল, আমরা প্রথমে সংজ্ঞাটা লিখেছিলাম, যা স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করতে সাহায্য করে তাকে বল বলে। সো বলের প্রকারও দিয়েছি। এখন আমরা বলের এককটা লিখব। মূলত বলটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? F equals to ma। F equals to যেহেতু ma দ্বারা প্রকাশ করা হয়, সেহেতু আমরা যদি এর এককটা জানতে চাই, বলের একক, আমরা কিন্তু খুব সহজেই লিখতে পারি যে এটাকে না ভেঙেও লিখতে পারি যে বলের একক হচ্ছে কত, ভরের একক হচ্ছে কেজি, আর ত্বরণের একক কত, মিটার পার সেকেন্ড স্কয়ার। বা এই পুরাটাকে লেখা হয় কত, নিউটন, সরি 1 না, নিউটন। এখন তোমাকে যদি কখনো প্রশ্ন করা হয় যে 1 নিউটন ইকুয়ালস টু হোয়াট, 1 নিউটন ইকুয়ালস টু হোয়াট, তাহলে তুমি খুব সুন্দরভাবে এর আনসারটা করতে পারবা যে 1 নিউটন সমান সমান 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কি আমরা লিখতে পারবো যে 1 নিউটন ইকুয়ালস টু হোয়াট? এর উত্তর হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি এটাতে কোনো সমস্যা হবে না। এবং মাত্রাটা কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায়ও আসবে। বড় হইলেও তোমাদের এই প্রশ্নটা অনেকবার সম্মুখীন হতে হবে। F equals to ma। সো বরের একক কত? বরের মাত্রা হচ্ছে বড় হাতের m, আর ত্বরণের মাত্রা কত? LT ইনভার্স 2। তাহলে বলের মাত্রা কত? mlt ইনভার্স 2। আশা করি কোনো সমস্যাই হবে না। একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এই ক্লাসগুলো এখানে যেভাবে দেখছি যে লাইভে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, সেম ভাবে আমাদের যখন আমরা আমাদের পেইড ক্লাসগুলোও করাবো, সেখানে আরো অনেক বেশি ইনফরমেশন থাকবে এবং অনেক ডিটেইলসলি বোঝানো হবে। সুতরাং তোমরা নিশ্চিন্তে এই ক্লাসগুলো করতে পারো, এবং তোমাদের যে ফ্রেন্ডগুলো আছে যারা এই লকডাউনে অবসর সময় কাটাবে, সুতরাং তাদের জন্য তো এটা অনেক বিশাল বড় একটা অপরচুনিটি। আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পারবে। ও আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলার জন্য খুব প্রয়োজন ছিল, সেটা হচ্ছে যে আমরা চাইলেই আমাদের আরেকটা আছে যেটাতে আমরা অনলাইন মূলত প্রতিদিন একটা ক্লাস করাবো ফ্রি। সেটা হচ্ছে, একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে, তো একটু দেখে রাখো। এখানে এই আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেল আছে, তোমরা যদি সার্চ দাও UDYAM উদ্যম স্কুল, SCHOOL, তোমরা উদ্যম স্কুল দিয়ে যদি সার্চ দাও তাহলে দেখবা যে একটা চ্যানেল আসছে। সো এই চ্যানেলটাতে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যত ভিডিও আছে মোটামুটি একের পর এক পেয়ে যাবা। সুতরাং তোমরা যদি এই চ্যানেল থেকেও ক্লাসগুলো করতে পারো তাহলেও তোমাদের জন্য বিশাল উপকার হবে, কেননা এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়া আছে, এবং তোমাদের সর্বাধিক সংখ্যক সূত্রের প্রয়োগ এই ক্লাসগুলোতে করা হয়েছে। আশা করি তোমরা আমার কথাগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেন আমরা যদি তার পরের থিমটা নিয়ে আলোচনা করি, এই গেল আমাদের বল। তো বলের অবস্থা যদি আমাদের শেষ হয়ে যায়, আমরা কিন্তু আরো অনেক ইনফরমেশন আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এই বল নিয়ে মূলত সবচেয়ে বেশি যে কাজ করেছে উনি হচ্ছে নিউটন চাচা। চাচাকে নিয়ে আমরা অনেক কিছুই বলবো, চলে আমরা চাচার ব্যাপারে একটু ভালোভাবে জেনে আসি। নিউটন, নিউটন মূলত ৩টা সূত্র প্রদান করেন। এর মাঝে প্রথম সূত্রটা হচ্ছে
অর্থাৎ যদি কোনো বস্তু আপনি যদি স্থির অবস্থায় ফেলে রাখেন তাহলে সে সারা জীবন এখানেই থাকবে, যদি তাকে বাহির থেকে কোনো বল প্রয়োগ না করা হয়। আর যদি আপনি বাহির থেকে বল প্রয়োগ করেন তাহলে তার অবস্থার পরিবর্তন হবে। আশা করি আমাদের কথাটা বুঝতে পেরেছেন। ধরেন এখানে একটা বস্তু আছে, অর্থাৎ এই বস্তুটাকে যদি আপনি ধাক্কা না দেন বা বল প্রয়োগ না করেন তাহলে সে এই বস্তুটা সারা জীবন এখানে থাকবে। কেননা এই বস্তুর তো কোনো হাত পা নাই, সে কি চলতে পারবে না। অর্থাৎ সে এই অবস্থাতেই থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম বেগে চলতে। তোমরা কিন্তু সুষম বেগের জায়গায় সুষম দ্রুতিও বলতে পারো। তোমরা চাইলে এখানে সুষম বেগ অর্থাৎ বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে চলতে থাকবে, এটাও কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো এখান থেকে কি বোঝা যায় যে আদিবেগ ও শেষ বেগ সর্বদা কি থাকবে? সমান থাকবে। অর্থাৎ আদিবেগ ও শেষ বেগ সর্বদা কি থাকবে? সমান থাকবে। তো আমরা কি এর প্রমাণটা করতে পারবো যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে অর্থাৎ আদিবেগ ও শেষ বেগ কি থাকে? সমান থাকে। আমরা কি এটা করতে পারবো? দেখো তো একটু, আমরা যদি এর ডিটেইলসটা জানতে চাই যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে কি থাকবে? স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু কি সুষম দ্রুতিতে চলতে থাকবে। আমরা কি যদি এটাকে খুব ভালোভাবে একটু ব্যাখ্যা করতে চাই তাহলে দেখো ব্যাখ্যাটা কিভাবে করা হয়। ব্যাখ্যাটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন। আমাদের সকল ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে তোমরা একটু কষ্ট হইলেও ভাইয়া আমাদের লাইভটা শেয়ার করে দাও, কেননা আমাদের অনেক বন্ধু বান্ধব এবং ভাই ব্রাদার আছে যারা আমাদের এই লাইভটা দেখে অনেক উপকৃত হবে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন বা প্রমাণ। দেখো নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে প্রমাণ করা যায়। আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে F equals to ma। যদি না জানি তাহলে আমি পরবর্তীতে ব্যাখ্যা করতেছি নিউটনের দ্বিতীয় সূত্রটা কিভাবে আসলো, কোন জায়গা থেকে আসলো। টেনশন করার কোনো দরকার নেই ভাইয়া। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটা জানি যে F equals to কত? ma। F equals to যদি ma হয়, আমরা যদি এখানে একটু ভেঙে ভেঙে মান বসাই তাহলে কি হচ্ছে দেখো, F equals to m b minus u by t। এখানে এই টি কি আকার আছে? গুণাকার আছে। সাইড নোট কিন্তু লিখতে পারো, যেহেতু a সমান সমান কত? b minus u by t। তো এখানে এই সাইড নোট কোনো সমস্যা হবে না। তাহলে আমরা কি এটা কাজটা করতে পারি যে f t সমান সমান কত? m b minus u, এবং এইটা যারা যদি ভাগ করে দেই তাহলে মূলত আমার কি আসে? f equals ft by m সমান সমান কত? b minus u। এবং তোমাদেরকে জানানো হয়েছিল যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, নিউটনের প্রথম সূত্রটা কি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে। আর আমরা জানি যে বাহ্যিক বল প্রয়োগ না করলে F সমান সমান কত? 0। তাহলে F সমান সমান যদি 0 হয়, 0 হয় t বাই কত? m। অর্থাৎ এটা কই থেকে জানলাম আমি? মূলত যে এই F সমান সমান 0 এটা কই থেকে জানলাম? নিউটনের প্রথম সূত্র থেকে। নিউটনের প্রথম সূত্র থেকে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে। তো বাহ্যিক বল প্রয়োগ না করলে তো F সমান সমান 0। তো F সমান 0 হইলেও কি বস্তুর ভর কি কখনো 0 হইতে পারে? অ্যাবসলিউটলি নট। তাহলে বস্তুর ভর m সমান নট ইকুয়াল কত? 0। অর্থাৎ এই u টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে? u ইকুয়াল কত? v। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে বাহ্যিক বল প্রয়োগ না করলে কোনো বস্তুর আদিবেগ ও শেষ বেগ কি থাকবে? সমান থাকবে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি?
তো চলো আমরা তার পরবর্তী থিমের দিকে চলে যাই। আমরা প্রত্যেকটা জিনিস যথাসাধ্য চেষ্টা করব ভালোভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য। আর যদি একান্তই কারো সমস্যা থাকে তাহলে আমাদের গ্রুপে তারা পোস্ট করতে পারবে এবং সে আমার সাথে ফেসবুক মেসেঞ্জারে লাইভে কথা বলতে পারবে এবং সে বলতে পারবে যে তার কি সমস্যা হচ্ছে বা কোন জিনিসটা সমস্যা হবে। আমরা ঠিক সেম ভাবে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছ সেম ভাবেই তোমাদেরকে লিখে লিখে বুঝিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? আশা করি সবাই লিখে ফেলেছো। আমরা তার পরবর্তী থিমটাতে চলে যাই। ওকে, ম্যাম এম ও হবে কেন একটু খেয়াল করেন। আপনি শূন্যের সাথে যাকেই ব্যবহার করবেন, শূন্যের সাথে গুণ ভাগ যা থাকবে, শূন্যের সাথে গুণ ভাগ যা থাকবে সব শূন্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। নার্গিস আক্তার ম্যাম একটু খেয়াল করে দেখেন, শূন্যের সাথে যা থাকবে সবারই কি হবে, গুণ ভাগ যা থাকবে সব কি হবে, আপনার জিরো হয়ে যাবে। যদি ব্যাপারটা না বুঝেন তাহলে আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। যদি আপনি 5 প্লাস ও লিখেন সমান সমান 5, কিন্তু 5 ইন্টু ও যদি লিখেন তাহলে 0। আবার 5 ভাগ সরি 0 ভাগ 5 ও যদি লিখেন তাহলে কত, 0। আশা করি আপনাকে আমি বুঝাইতে পেরেছি। আমরা তার পরবর্তী থিমটা খুব সহজভাবেই আর একটু সুন্দরভাবে আলোচনা করব। সেটা হচ্ছে নিউটনের, ও আচ্ছা, শূন্য হবে না কেন? ম্যাম বস্তুর ভর কখনো শূন্য হয় না। বস্তুর ভর কখনো শূন্য হয় না। তার কারণ যে কোনো একটা বস্তুর তো একটা ভর থাকবে না। বস্তুর ভর কখনো শূন্য হয় না। আশা করি আপনার আমার কথাটা বুঝতে পেরেছেন। যদি কোনো একটা বস্তু নড়াচড়া নাও করে তাহলে কিন্তু তার একটা ভর থাকে। ইজ ইট ক্লিয়ার? তোমাদের সবাইকে কিন্তু বারবার বলা হচ্ছে যে তোমরা ভাইয়ারা আমাদের এই ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারো। তোমাদের প্রোফাইল থেকে তোমরা শেয়ার করে দাও, যেন আমাদের যত বন্ধু বান্ধব আছে সবাই যেন দেখতে পারে। এবার চলো নিউটনের দ্বিতীয় সূত্রটা আমরা একটু ইয়ে করতে হবে। যারা আমাদের এই লাইভটা দেখছে, ওকে, তো চলো আমরা তার পরবর্তী থিমটা একটু আলোচনা করি, যে নিউটনের দ্বিতীয় সূত্র। থ্যাংক ইউ ম্যাম বুঝতে পারার জন্য। একটু কষ্ট হইলেও সবাই একটু শেয়ার করেন আমাদের ক্লাসটা। আমাদের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। নিউটনের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। নিউটনের দ্বিতীয় সূত্র। আপনারা যদি একটু চিন্তা করেন যে এখানে হচ্ছে একটা ফুটবল আছে, এখানে একটা ফুটবল আছে, তো ফুটবলটাকে যদি আপনি লাথি দেন, এদিকে যদি বল প্রয়োগ করেন, আপনি যদি লাথি দেন তাহলে ফুটবলটা কি সামনে যাবে না? অর্থাৎ বল প্রয়োগ করছেন সামনে, বস্তুটাও কোন দিকে গেছে, সামনে গেছে। অর্থাৎ এটা হচ্ছে যে আপনি যত জোরে দিবেন সে কি তত দ্রুতই যাবে। তাহলে আমি বলতে পারি যে বস্তুর, নিউটনের দ্বিতীয় সূত্রটা হচ্ছে এরকম, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আশা করি বুঝতে পেরেছেন। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে, বল যেদিকে ক্রিয়া করে, বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। আশা করি আপনারা সবাই আমার এই থিমটা বুঝতে পেরেছেন। আমরা এখন এটাকে ব্যাখ্যা করব।
যথাসাধ্য চেষ্টা করব যেন আমাদের প্রত্যেকটা থিম প্রত্যেকটা বাচ্চা যেন বুঝতে পারে। ওকে? আমরা যদি তার পরবর্তী থিমটাকে একটু ভালোভাবে আলোচনা করতে চাই, যে ধরো এখানে একটা বস্তু আছে, আমরা জানি তোমরা এটা লিখে ফেলেছো। সো ধরো এখানে একটা বরের বস্তু আছে, বস্তুটার ভর কত এম, সে বস্তুটা ইউ আদি বেগে আছে। তাহলে ধরো যদি বস্তুটা ইউ আদি বেগে থাকে, তাহলে আমরা কি ব্যাখ্যাটা কিভাবে লিখতে পারি? বর একটি বস্তু ইউ আদি বেগে থাকা অবস্থায় এতে বল প্রয়োগ করা, কত বল, এতে বল প্রয়োগ করা টি সময় পরে বিশেষ বেগে প্রাপ্ত হচ্ছে। তাহলে কি বিশেষ বেগে প্রাপ্ত হয়েছে, তাহলে এই বস্তুটাই তো আবার এখানে আসছে, ঠিক না? তাহলে আমি কি খুব সুন্দরভাবে বলতে পারি যে বরের একটি বস্তু ইউ আদি বেগে থাকা অবস্থায় এতে বল প্রয়োগ করায় টি সময় পরে বিশেষ বেগে প্রাপ্ত হয়েছে। আশা করি এটা সবারই ক্লিয়ার হয়ে যাবে যে ভরের একটি বস্তু ইউ আদি বেগে থাকা অবস্থায় এতে এফ বল প্রয়োগ করায় টি সময় পরে বিশেষ বেগে প্রাপ্ত হয়েছে। So, চলো আমরা আরো দ্রুত ব্যাপারগুলো একটু বুঝিয়ে দিই। যদি আমরা এই ব্যাপারটা একটু খেয়াল করি, তাহলে বস্তুটার আদি ভরবেগ কত? বস্তুর আদি ভরবেগ তাহলে কত? আদি অবস্থানে কত ছিল? mu। এবং শেষ ভরবেগ কত? শেষ ভরবেগ কত? mv। তাহলে আদি ভরবেগ যেহেতু mu, শেষ ভরবেগ যেহেতু mv, তাহলে শেষের অবস্থানটা আমরা জানি যে নিশ্চয়ই একটু কি থাকে, বড় থাকে, কারণ u অপেক্ষা v কি বড়। তাহলে এই t সময়েই তো ভরবেগের পরিবর্তনটা ঘটছে। কত সময়ে ঘটছে? t সময়ে। তাহলে আমরা কি লিখতে পারি t সময়ে ভরবেগের পরিবর্তনের হার। টি সময়ে ভরবেগের পরিবর্তনের হার কত? mv মাইনাস কত? mu। আশা করি আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি। আমরা যদি তারপরে লিখতে চাই যে একক সময় ভরবেগের পরিবর্তনের হার কত, তাহলে কি হতো? যে mv মাইনাস কত? mu বাই কত? t। এবং আমাদেরকে কিন্তু দ্বিতীয় নম্বর সূত্রটা খুব ভালোভাবে ফার্স্টে লেখা হয়েছিল যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। যদি এটা আমরা বুঝে থাকি, তাহলে আমরা পুরোটা কাজ হয়ে যাবে। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রটা আমাকে লিখতে হবে। নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্রটা কি ছিল? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সো আমরা কি করেছিলাম? এখানে এফ বল প্রয়োগ করেছিলাম। এফ বল প্রয়োগ করার কারণে তো এই মানটা পাইছি। তাহলে এটা সমান সমান কি? আমরা যদি এখানে লিখতে চাই যে এফ সমানুপাতিক কত? এমবি মাইনাস কত? mu বাই কত? টি। আমরা যদি এখান থেকে খুব সহজভাবে এমটাকে কমন নেই, তাহলে কি হবে? বি মাইনাস ইউ বাই টি। তাহলে আমরা কিন্তু খুব সহজে এখানে কিন্তু মানটা, যেহেতু এটা দেখো বি মাইনাস ইউ বাই টি মানে কি এই, তাহলে এফ সমানুপাতিক কত? এম এ। আমরা কিন্তু এটা লিখতে পারি, ঠিক আছে? এখান থেকে যদি আমরা সমানুপাতিক চিহ্নটা উঠে দিই, এফ সমান সমান কত? কে এম এ। ক্লিয়ার? তাহলে এফ সমান সমান কত? কে এম এ। আমরা যদি এটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারি, তাহলে আমাদের জন্য কিন্তু খুব বিশাল বড় একটা উপকার হবে। আমরা যদি ব্যাখ্যাগুলো জানি, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যাই হবে না। এটা ১ নং সমীকরণ দিয়ে রাখলাম। সো আমরা এখানে আরো খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা করতে পারবো। তো দেখো আমরা যদি কিছু বাংলা লিখি এখানে, এই কথাটা যদি লিখি যে এক
কেজি ভরের কে এর মানটাকে বাদ দেওয়ার জন্য আমরা এই কাজটা করতেছি। 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 1 কেজি ভরের কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে 1 নিউটন বল প্রয়োগ করলে এর ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কি হবে? আমি যদি এখানে পুরোটা মান বসাই দিই F সমান সমান কত? কে এম এ। এখানে যদি মান বসাই তাহলে কি আসবে? F সমান সমান কত? 1 এবং K সমান সমান কত? M সমান সমান 1, A সমান সমান কত? 1। তাহলে K সমান সমান কত? K সমান সমান 1। যদি K সমান সমান 1 হয়, আমরা যদি এখানে মান বসাই 1 নং সমীকরণে, তাহলে কি হয় আমার? 1 নং সমীকরণে মান বসাইলে দেখো তো, অর্থাৎ F সমান সমান কত? K M A। আমরা যদি এখানে K এর মানটা 1 বসাই, F সমান সমান কত? 1 M A। তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই পেয়ে গেলাম যে F ইকুয়ালস টু কত? M। আশা করি এখান থেকে আমাদের যে দ্বিতীয় নম্বর সূত্রটা প্রতিপাদন করতে কোনো সমস্যাই হয়নি। F ইকুয়ালস টু M A। আমরা কিন্তু ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। আমরা প্রথমত আমাদের স্টেপ অনুযায়ী পড়ানো হবে। প্রথম স্টেপে তোমাদের বেসিক গুলাকে বুঝিয়ে দেওয়া হবে। বেসিক যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমাদেরকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হবে। অ্যাডভান্স লেভেলে তোমাদের কি কি থাকবে? ফার্স্টে কোর্সটাতে থাকবে হচ্ছে প্রথমত বেসিক, তারপর হচ্ছে এমসিকিউ, সিকিউ, সবগুলা একসাথে আস্তে আস্তে কাজ করানো হবে। আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে একটা ব্যাখ্যা বুঝিয়ে দিব খুব সহজভাবে, তাহলে তোমাদের জন্য খুবই ক্লিয়ার হয়ে যাবে যে মূলত এই F ইকুয়ালস টু M এ ছোট্ট একটা সূত্র, এটা কত কাজে লাগতে পারে। এটা থেকে কিন্তু আমাদের অনেক মান বের করা যাবে। দেখো তোমরা প্রথমত যদি একটু খেয়াল করতে পারো, আশা করি সবার লিখা হয়ে গিয়েছে এতটুকু পর্যন্ত, আমাদের কোনো ঝামেলাই হবে না। ঠিক আছে? তো আমরা চলো তার পরের থিমটাতে যাই। আমরা যদি তার পরের থিমটাতে যাই তাহলে দেখো কি হয়। এখান থেকে এই F ইকুয়ালস টু এই M এটাকে আমরা আরো কতভাবে ব্যবহার করতে পারি, যে এই A এর মানটাকে ডিরেক্ট যদি বসাই দিই আমরা, A ইকুয়ালস টু কত? B মাইনাস ইউ বাই টি, এটাও ব্যবহার করা যায়। আবার এটা তো মারাত্মকভাবে ব্যবহার করা যায়, A ইকুয়ালস টু কত? B স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই কত? 2s। এবং এটাও ব্যবহার করা যায়, A ইকুয়ালস টু কত? 2s বাই টি স্কয়ার। অর্থাৎ তোমরা যদি এই সূত্রটা ব্যবহার করতে পারো, অর্থাৎ তোমাদের ডিরেক্টলি এই সূত্রটা দিয়েই তোমরা তোমাদের অঙ্ক করতে পারবা। তোমাদের অনেক সময় প্রশ্ন আসে না যে বন্দুকের বাধাদানকারী বল? সো এটা হচ্ছে বন্দুকের বাধাদানকারী বল। তোমরা ডিরেক্ট বসাইতে পারবা বন্দুকের বাধা দানকারী বলের সূত্র। F ইকুয়ালস টু কত? M বি স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই কত? 2s। অর্থাৎ খুব সহজেই কিন্তু তোমাদের এই কাজটা হয়ে যাবে। ওকে জিসান ভাইয়া, তোমার অনুরোধটা অবশ্যই গ্রহণযোগ্য হবে। আমরা চেষ্টা করব যে ইউটিউবের ভিডিওগুলো প্লে লিস্ট আকারে থাকতে, প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমরা আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করে দেবো। থ্যাংক ইউ তোমার এই গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আশা করব যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের এই লাইভ ক্লাসটা শেয়ার করবে। কেননা আমরা চাইবো যেন প্রত্যেকটা বাচ্চা যেন কিছু না কিছু জানতে পারে, যে তার কোথায় গ্যাপ আছে, তার কি কি প্রয়োজন ছিল পড়ার এই চ্যাপ্টার থেকে। আর এখানে লাস্ট যে সমীকরণটা বা লাস্ট যে সূত্রটা হবে সেটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। তো তোমরা কিন্তু জানো যে নিউটনের তৃতীয় সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কি ছিল নিউটনের তৃতীয় সূত্র? নিউটনের তৃতীয় সূত্র। আমি আশা করি তোমাদের সাউন্ড কোনো প্রবলেম হবে না, ইভেন লিখা প্রবলেম হবে না, তোমরা 100% বুঝতে পারবে। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে যেন আমরা প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে আমাদের শিক্ষার্থীদের সামনে আমরা উপস্থাপন করতে পারি। আমাদের জানা নেই কে মানে কিভাবে কোন পর্যায়ে থাকবে। কোন একটা বাচ্চা নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়েছে, কিন্তু সে যদি তার ঠিকমতো তার ফিজিক্স কেমিস্ট্রিগুলো ঠিকমতো পড়তে না পারে, ভবিষ্যতে কিন্তু তার অনেক ঝামেলায় পড়বে। ইন্টারমিডিয়েটে ওঠার পর কিন্তু
খুবই সমস্যা হবে, খুবই সমস্যা হবে, কারণ ইন্টারমিডিয়েট কিন্তু এই বেসিক লেভেলটা আর থাকবে না। তো চলো আমরা আরেকটু ব্যাখ্যা করি। নিউটনের তৃতীয় সূত্রটা খুবই সহজ, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি তুমি কোনো মানে কোনো, ধরো আমি এখন একটা চেয়ারের উপরে বসে আছি বা টেবিলের উপরে বসে আছি, অর্থাৎ আমি এই চেয়ারটাতে যেই বল প্রয়োগ করতেছি ঠিক সেম ভাবে ওই চেয়ারটাকে তার থেকে বেশি বল আমাকে দিচ্ছে। যদি তার সমান বা তার থেকে কম দিত তাহলে চেয়ারটা ভেঙে যেত। তার থেকে বেশি দেওয়ার কারণে কি আমি খুব সুন্দরভাবে কি বসে আছি। তাহলে নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, ঠিক আছে বা আছে, কোনো সমস্যা নেই, ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি এখন এই জিনিসটাকে একটু ভালোভাবে এক্সপ্লেন করতে চাই, দেখো আমরা কিন্তু নিউটনের তৃতীয় সূত্র সম্বন্ধে খুবই কম ধারণা আছে, তবে নিউটনের তৃতীয় সূত্রের ১ নাম্বার যে উদাহরণটা যদি আমরা দিতে চাই, তোমরা কি জানো যে রকেট উড়াও নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে? রকেট উড্ডয়ন, অর্থাৎ রকেট যখন উপরের দিকে ওঠে তখন এই রকেটের ব্যাগটা কোন সূত্রকে সমর্থন করে? রকেটের ব্যাগটা নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে, আমরা জানি। ২ নাম্বার হচ্ছে হাঁটা চলা। আমরা যখন হাঁটা চলা করি, হাঁটা চলাও কি নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে। তারপর আমরা কি জানি? আমরা আরেকটা জিনিস জানি যে নিউটনের তৃতীয় সূত্র, ঘোড়ার গাড়ি টানা আছে না? ঘোড়ার গাড়ি টানা, ঘোড়ার গাড়ি টানা, ঘোড়ার গাড়ি টানাও কি নিউটনের তৃতীয় সূত্রকে কি করে সমর্থন করে। এই জিনিসগুলা কিন্তু আমাদের খুব বেশি জানা প্রয়োজন ছিল। এবার চলো নিউটনের তৃতীয় সূত্রটা থেকে আমরা খুব সুন্দর কিছু কাজ করতে পারি। অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে তুমি যেই বল প্রয়োগ করবা ঠিক বিপরীত দিকে তোমার কি সেই সেই বলটাই কি ফিরে পাবা। অর্থাৎ তুমি যেই বলই প্রয়োগ করো না কেন ঠিক বিপরীত দিকে কি সমমানের বল কি তুমি পেয়ে যাবা। তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করা হচ্ছে যে ভাইয়ারা প্লিজ তোমরা একটু আমার এই লাইফটা একটু একটু কষ্ট হইলেও তোমরা তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও, কেননা এটা তোমাদের জন্য খুবই উপকৃত হবা। কেউ না কেউ অবশ্যই তোমার জন্য হেল্পফুল হবে। হয়তোবা তোমার কাছে এটা মূল্যহীন, কিন্তু কারো না কারো কাছে কিন্তু এটা অনেক মূল্যবান। ওকে, আমাদের লাইফটা মাত্র ৬টা শেয়ার হয়েছে, তো তাতেই থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু তোমরা সাহায্য করলে আর অনেক খুশি হতাম আমি। সমস্যা নাই, একদিন হবে, সবকিছুই মানুষ আশায় বাঁচে। তো চলো আমরা এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন সমাধান করতে পারি যে নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীল সূত্র প্রতিপাদন। নিউটনের 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 তৃতীয় সূত্র থেকে ভরবেগের ভর নিউটনের তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীল সূত্র প্রতিপাদন, সূত্র প্রমাণ করো বা ব্যাখ্যা করো। তো আমি যদি এটাকে খুব সহজভাবে বুঝিয়ে দিতে চাই তোমাকে, তাহলে তুমি দেখো যে একটা গাড়ি, খুব সহজভাবে একটা গাড়ি এমন বড় একটি বস্তু, সে সামনের দিকে যাচ্ছে, তাহলে তার ভর কত? m1। যেহেতু যে শুরুর বেগ সে তো কত? u1। এবং আরেকটা গাড়ি m2 ভরের একটা গাড়ি, সে কিভাবে যাচ্ছে? m2 ভরের একটি গাড়ি u2 বেগে যাচ্ছে। এবং তারা কি করলো? এক সময় যায় কি করলো? সংঘর্ষে লিপ্ত হলো। অর্থাৎ একটা ক্রিয়া করছে আরেকটা প্রতিক্রিয়া করছে। তো তুমি যে কোনোটাকেই ধরতে পারো ক্রিয়া প্রতিক্রিয়া, সংঘর্ষ। So, এখানে যেহেতু ধামাকা বাজছে, সংঘর্ষ হয়েছে, তারপর আবার কি তারা ধাক্কা লাগার পর তারা কি বিপরীত দিকে চলে গেছে। m1 v1 বেগে গেছে আর m2 টা কি v2 বেগে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আগেরটা ও সংঘর্ষের আগে ও পরে কি কাহিনী ঘটছে আমরা সবগুলো জিনিস বুঝতে পারবো।
এফ কে ফারুক, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমার এই মূল্যবান কমেন্টস এর জন্য। তো আমরা যেহেতু সংঘর্ষ লিপ্ত হয়েছে এখানে, তাহলে আমরা সংঘর্ষে একটা ক্রিয়া করছে আর একটা কি করছে, প্রতিক্রিয়া করছে। তাহলে F1 সমান সমান কত, মাইনাস F2। আমরা কিন্তু আগেই জানতাম যে F ইকুয়ালস টু কি এম এ, নিউটনের দ্বিতীয় সূত্রের সমীকরণটা। তাহলে কি আমি এখানে বসাইতে পারবো এম এম এ, এটা কত, মাইনাস কত, এম এ। তো এখানে সাইড নোটটা হয়ে যাবে F ইকুয়ালস টু কত, এম এ। কিন্তু দেখো এখানে কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, তাহলে F ইকুয়ালস টু M1 A1, তাহলে M2 A2, কোনো সমস্যাই হবে না। আবার আমরা জানি ত্বরণের সূত্র, ত্বরণ A ইকুয়ালস টু কত, B মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে কি আমি খুব সুন্দরভাবে লিখতে পারি যে M1 অর্থাৎ V1 মাইনাস কত, U1 বাই কত, টি। আচ্ছা তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ভাইয়া এখানে টি এর সাথে কোনো ট্যাগ হবে না কেন, টি এর সাথে কোনো ট্যাগ হবে না কেন, অর্থাৎ যদি দুইটা বস্তু একই সময়ে সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষে কিন্তু তুমি আজকে আসছো, অন্য একটা দিন অন্য কেউ এসে বসবে একটা জায়গায়, সেটা কিন্তু সংঘর্ষ হবে না। একই সময়ে একই ডেটে একই মুহূর্তে যদি হয় তাহলে সেটাই একমাত্র সংঘর্ষ হবে। সে কারণে সময়ের কোনো কি হবে না, এখানে ট্যাগ হবে না। তাহলে আমি কি লিখতে পারি খুব সহজভাবে এখানে যে টিটাকে যদি বেনিশ করে দিই, M1 V1 মাইনাস কত U1 সমান সমান কত, মাইনাস M2 B2 মাইনাস কত, U2। যেহেতু টিটি বেনিশ হয়ে গিয়েছে তখন আমরা কি করব, দুইটাকে একসাথে গুণ করে দিব। M1 এটা যদি গুণ করি M1 B1, দেন আমরা যদি পুরোটাকে আবার ইয়ে করি মাইনাস M1 U1। আমাদের যেহেতু আজানের সময় হয়ে গিয়েছে আমরা লাইভটা শেষ করে দিব এখনই। মাইনাস মাইনাসে গুণ করলে M2 আর এই যে দেখো এই মাইনাস আর এটা কি হবে, আজানের জন্য আমরা সবাই চুপ থাকবো প্লিজ। ওকে, তো আমাদের অনেকেরই ঝামেলা হচ্ছে মেবি লাস্টের লাইনটাতে। তো আমরা লাস্ট দুইটা লাইনই বুঝিয়ে দিব আপনাদেরকে। তো দেখেন আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা জাস্ট খালি একবার বললেই হবে, পরবর্তীতে আমরা কিন্তু এটাকে আবার রিপিট করতে পারবো। আর আমরা প্রত্যেকটা থিম করি এত স্পিডে করাবো না, আমাদের কোর্সগুলোতে অনেক আস্তে আস্তে করানো হবে। যদি টি গুলাকে আমরা বাদ দিই, যেহেতু দুইটা সময় সেম, সেহেতু টি যদি বাদ যায় তাহলে কি থাকে, M1 V1 মাইনাস কত, U1, দেন কত, মাইনাস M2 B2 মাইনাস কত, U2। আশা করি এটা বুঝতে পেরেছি আমি। দেন যদি আমি লিখতে চাই পুরোটা যদি একসাথে আমি কি করি, গুণ করে দিই, এই দুটো কি আকার আছে, গুণ আকার আছে, M1 V1
এটার সামনে কি প্লাস আর এটার সামনে কি মাইনাস, তার প্লাসে মাইনাসে কত মাইনাস m1 u1 সমান সমান এটার সামনে মাইনাস, তাহলে কি হবে মাইনাস m2 v2। এটার সামনেও মাইনাস, একটু খেয়াল করে দেখুন যে এখানেও মাইনাস আবার কি এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস m2 u2। এখন আমরা আদিবেগগুলোকে একসাথে করে ফেলবো, অর্থাৎ এই দেখেন এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে m1 v1, এ পাশে চলে আসলে m2 v2 ইকুয়ালস টু কত, এটা আছে কত m2 u2। তারপরে এই পাশে চলে আসলে কি হবে, এটা যদি এই পাশে চলে আসে মাইনাস আছে তাহলে কি প্লাস হবে, তাহলে m1 u1। আমরা কি জানি সচরাচর আদিবেগগুলো কি থাকে সামনে থাকে, আদিবেগগুলো কি থাকে সামনে থাকে, তাহলে আমরা লিখে ফেলতে পারি যে m1 u1 প্লাস কত m2 u2 ইকুয়ালস টু কত m1 v1 প্লাস কত m2 v2। আশা করি আমরা পুরোটা সূত্র খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। ওকে, আমরা কিন্তু খুব সহজেই এই জিনিসগুলা একদম এ টু জেড বুঝতে পারবো। আর আরেকটা জিনিস অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, যাদের বেসিক ভালো আছে 9-10 এ তারা কিন্তু কখনোই কোথাও যে আটকাবে না। আর যাদের বেসিকে সমস্যা থাকবে তারা কিন্তু ভাই বেশি দূর পর্যন্ত যেতে পারবে না। তো তোমাদের উচিত তোমাদের লেখাপড়াগুলোকে নিজেদের মতো করে, সায়েন্স হচ্ছে যে এমন একটা জিনিস বোঝার মতো, এটা তোমাদের মুখস্থ করার জিনিস না, তোমাকে প্রত্যেকটা থিং বুঝতে হবে, লজিক্যালি বুঝতে হবে। যদি তুমি ব্যাপারটা বুঝতে পারো তাহলে তোমার জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে, আর যদি তুমি না বুঝতে পারো তাহলে তোমার জন্য একদম কি ঝামেলাপূর্ণ হবে। আমরা আরেকটা টপিকস করবো এখন, সেটা হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ। এই প্রশ্নটা আমাদের অনেকবার পরীক্ষায় আসে, তোমরা কল্পনাও করতে পারবা না যেটা কতবার পরীক্ষায় আসে। ওকে, তো চলো আমরা লিখে ফেলি। টপিকসের নাম কি বন্দুকের পশ্চাৎবেগ। আচ্ছা, এটাকে আমরা আরেকটা ভাবে লিখতে পারি, আমরা এইটাকেই একটা চিত্রের মাধ্যমে যদি দেখাই দেখো কত সহজ হয়ে যায়। এ হচ্ছে একটা বস্তু, সে চলতেছে এভাবে, এটা হচ্ছে আরেকটা একটা বস্তু, সে চলতেছে এভাবে। এটার ভর ছিল কত m1, ব্যাগ ছিল কত, ব্যাগ ছিল কত u1। এটার ভর ছিল m2, ব্যাগ ছিল কত u2। তার এখানে এসে সংঘর্ষ হচ্ছে, এখানে কি হয়েছে সংঘর্ষ, দেন তারা আবার কি হইল, এখানে তারা চলতে থাকলো। কত বেগে চলছে এমন ভরের বস্তুটা, সে চলছে v1 বেগে। আর একটা বস্তু ছিল, সে চলতেছিল কত m2 ভরের বস্তুটা v2 বেগে। তোমরা দেখো যে এর আদি বর্বেগগুলো, অর্থাৎ জাস্ট আমরা কি করব আদি বর্বেগগুলো ও শেষ বর্বেগগুলো যদি যোগ করে মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিই তাহলে কি আমার হয়ে গেল। তাহলে এটার আদি বর্বেগ কত, এই যে এক নম্বর বস্তুটার আদি বর্বেগ কত, এক নম্বর সূত্র যদি আমরা দেখি তাহলে কি লিখতে পারবো m1 u1 প্লাস এটার আদি বর্বেগ কত, অর্থাৎ এই দুইটার গুণফল, তারপর কত m2 u2। সংঘর্ষের জায়গায় আমরা ইকুয়াল দিলাম, তারপর কত হবে দুইটার আবার কি শেষ বর্বেগ m1 v1 প্লাস কত m2 v2। শেষ। তোমরা অত বড় লজিকটা মনে না রাখতে চাইলে এটাকে খুব সহজেই তোমরা কি মনে রাখতে পারবা। চলো আমরা তার পরের থিমটাকে আরেকটু একটু খুব ডিটেলসলি আলোচনা করব। যদি এই দুইটা বস্তু ধাক্কা লেগে একসাথে মিলিত হয়ে যায়, দুইটা বস্তু যদি ধাক্কা লাগে কি একসাথে মিলিত অবস্থায় যায়, তখন কি হবে দুইটা বরের যোগফল হয়ে যাবে m1 প্লাস কত m2 ইনটু কত v। তখন আমরা কিভাবে লিখব, দুইটা বস্তু m1 u1 প্লাস কত m2 u2 ইকুয়ালস টু কত m1 প্লাস m2 ইনটু কত v। অর্থাৎ এটা কিসের সূত্র, মিলিত বস্তুর বেগের সূত্র, মিলিত বস্তুর বেগ। যদি তোমাদেরকে কখনো জানতে চাই যে মিলিত বস্তুর বেগ কত, তাহলে তোমরা এটা কি খুব সহজেই বলে দিতে পারবা। একটু দ্রুত লিখে ফেলো, আমরা আর বেশিক্ষণ থাকবো না লাইভে, আমরা আর কয়েক মিনিট থাকবো মাত্র। আমি আবারও বলে দিচ্ছি, তোমরা চাইলেই আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই কোর্সগুলো বা এই ভিডিওগুলো কালেক্ট করে করতে পারো। আমাদের এই ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো অত্যন্ত ভালো মানের ভিডিও, তোমরা চাইলেই তোমাদের যে কোনো বেসিকটা খুব দ্রুত উঠে যাবে। চলো আমরা তারপরের থিমটা একটু আলোচনা করি।
তার পরের থিমটা কি ছিল? যে বন্দুকের পশ্চাৎ। এটা খুবই সহজ একটা থিম। বন্দুকের যদি বন্দুকের পশ্চাৎ হয় তাহলে দেখো আমরা ফার্স্টে বন্দুকটাকে এঁকে দেখাই। ধরো এটা হচ্ছে আমাদের একটা বন্দুক। আমি চিত্রটা সচরাচর সুন্দর করে আঁকতে পারি না, কিন্তু তোমরা হাসবা না ভাই। এটা হচ্ছে ট্রিগার, আর এখানে একটা বুলেট থাকবে, এই বুলেটটা কি এখান দিয়ে বের হয়ে যাবে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন, গুলি করার আগে অর্থাৎ আদি ভরবেগ ও শেষ ভরবেগ যেহেতু সমান থাকবে, সেটাকে আমি লিখতে পারি যে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র m1 u1 প্লাস কত m2 u2 ইকুয়ালস টু কত m1 v1 প্লাস কত m2 v2। হ্যাঁ, যদি সংঘর্ষের পর আলাদা হয়ে যায় তাহলে ১ নং সূত্র। আর যদি সংঘর্ষের পর মিলিত অবস্থায় থাকে অর্থাৎ তারা যদি একসাথে যুক্ত হয়ে যায় তাহলে ২ নম্বর সূত্রটা বসাইলেই হবে। চলো তার পরের থিমটা একটু দেখো, তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে যে গুলি যখন করেই নেই তখন কি বন্দুকের ব্যাগ থাকবে? গুলি করার পূর্বে বন্দুকের ভর থাকবে, কিন্তু বন্দুকের কি ব্যাগ থাকবে না। গুলি করার পূর্বে গুলির কি ট্রিগার চাপই নেই, তাহলে গুলির ব্যাগও কি থাকবে না। তাহলে আমরা কি লিখতে পারি যে ব্যাগগুলো কি লিখতে পারি জিরো, অর্থাৎ গুলি করার পরে কি ব্যাগ থাকবে থাকবে, গুলি করার পরে কি গুলির ব্যাগ থাকবে থাকবে। তাহলে এই পুরোটা কি হবে, ভরবেগ কত জিরো প্লাস কত জিরো ইকুয়ালস টু কত m1 v1 প্লাস কত m2 v2। তো দেখো এটাকে যদি আমি জিরো সমান সমান কি হবে, জিরো যোগফল জিরো ইকুয়ালস টু কত m1 v1 প্লাস কত m2 v2। এখানে যদি আমরা মাইনাস দিয়ে দিই, যে এই লাইনটাকে যদি আমরা এখানে রেফার করে দিই তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে কি হবে আমাদের, যদি মাইনাস করে দিই তাহলে আমরা কি হয় দেখো তো, খুব সহজভাবে আমরা কাজটা করে ফেলতে পারি। কি আসে, মাইনাস m2 v2 সমান সমান কত m1 v1। তাহলে আমরা ঘুরাই লিখতে পারি এটা, যে m1 v1 সমান সমান কত মাইনাস m2 v2। আমরা কিন্তু এটা লিখতে পারি। এখান থেকে আমাদের কি দরকার, বন্দুকের পশ্চাৎবেগ দরকার। আমরা কিন্তু খুব সহজভাবে এখানে আরেকটা জিনিস লিখতে পারি, সেটা কি, যে বন্দুকটা দেখতে সাইজে কি বড়, এটার সমান সমান একদম পুরো সমান সমান লিখতে পারি। বন্দুকটা সাইজে যেহেতু বড় তাহলে বন্দুকের ভর m, বন্দুকের ব্যাগ বড় হাতের v, এবং গুলি যেহেতু সাইজে ছোট সেহেতু গুলির ভর হচ্ছে কত ছোট হাতের m, গুলির ব্যাগ কত ছোট হাতের v। তাহলে এখান থেকে পশ্চাৎবেগ যদি আমাদের জানতে চাই তাহলে v ইকুয়াল মাইনাস ছোট হাতের এম বাই বড় হাতের এম। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। সো আমাদের অনেক সময় পরীক্ষায় আসবে যে আমরা হয়তোবা জানি যে আমরা নৌকা থেকে লাফ দিলে নৌকা সামনের দিকে চলে, আমরা সামনের দিকে গেলে নৌকা কোথায় চলে যায়, পেছনের দিকে চলে যায়, সেটা কেন? নার্গিস আক্তার, আপনাকে কি পুরোটা বুঝিয়ে দিতে হবে নাকি লাস্টের থিমটা বুঝলেই হবে? একটু কাইন্ডলি জানাবেন প্লিজ। So, এখান থেকে আরেকটা প্রশ্ন আমাদের যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি কি ব্যবস্থা অবলম্বন করলে বন্দুকের পশ্চাৎবেগ আরো কমানো যাবে। অর্থাৎ তোমার এমন ভাবে তুমি বন্দুকের পশ্চাৎবেগ বাড়াইলা যে তোমার বন্দুক দিয়ে তুমি গুলি করে তুমি নিজেই কি আহত হয়ে গেলা, তাহলে এই ধরনের বন্দুকের কি কোনো লাভ নাই। ওকে, আমরা লিখতে পেরেছি নিশ্চয়ই। চলো আমরা তার পরবর্তী থিমটা স্যার সেকেন্ড লাইনটা থেকে, ওকে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে সেকেন্ড লাইনটা থেকে। আপনি একটু দেখেন, আপনি যখন গুলি করেন নাই, যখন গুলি করেন নাই তখন কি গুলির ব্যাগ পাবেন, মানে বন্দুকের কোনো ব্যাগ থাকবে? গুলি না করলে কিন্তু বন্দুকের ব্যাগ থাকবে না, আপনাকে গুলি করতে হবে। যখন গুলি করেন না তখন কি গুলির ব্যাগ আছে? নাই। গুলি করার পর ব্যাগ পাবেন, গুলি করার পর ব্যাগ পাবেন, অর্থাৎ এই জন্য আমি কি বিটা চেঞ্জ হয় নাই। যখন ব্যাগ
জিরো হয়ে যাবে, তখন দুইটার গুণফল কত? জিরো। আবার এই দুইটার গুণফল কত? জিরো। অর্থাৎ জিরোর লগে জিরো যোগ করলে কত? জিরোই হবে। অর্থাৎ এই পাশটা কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তাহলে কি m1v1 তারপর কত m2v2, এটা কিন্তু কোনো কি চেঞ্জ হয় নাই, ঠিক আছে। দেন কি আসছে, এটা যদি এই পাশে নিয়ে আসি, এই যে m2v2টাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমার কি এই প্লাস থাকলে দিক পরিবর্তন করলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। সেই কারণে কি হয়েছে, m2v2 সমান সমান কত? m1v1। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপর আমি জাস্ট খালি দিক পরিবর্তন করছি, m1v1টাকে একসাথে রাখছি, মাইনাস m2v2টাকে একসাথে নিয়ে গেছি। দেন আমি বলছি যে বন্দুকটা যেহেতু বড়, বন্দুক কি বন্দুক সাইজে কি বড়, সে তাই বন্দুকের বরটাকে ধরছি বড় হাতের এম, বন্দুকের ব্যাগটাকে ধরছি বড় হাতের বি। গুলি যেহেতু সাইজে ছোট, গুলির ব্যাগটাকে ধরছি ছোট হাতের এম, গুলির গুলির বরটাকে ধরছি ছোট হাতের এম, গুলির ব্যাগটাকে কি ছোট হাতের বি। এখান থেকে আমরা কি বন্দুকের পশ্চাৎ পেয়ে যাব খুব সহজভাবে। আশা করি এখন বুঝতে পেরেছেন। সো আমাদের এর পরের যে থিমটা সেটা হচ্ছে কি কি ব্যবস্থা অবলম্বন করলে বন্দুকের পশ্চাৎ আরো কমানো সম্ভব। থ্যাংক ইউ ম্যাম। সো চলেন আমাদের নেক্সট টপিকস হচ্ছে কি কি ব্যবস্থা অবলম্বন করলে বন্দুকের পশ্চাৎ আরো কমানো সম্ভব। আপনাদের এমনভাবে জিনিসগুলো বুঝতে হবে যেন এগুলো আপনারা নিজেরাই তৈরি করতে পারেন, বা আপনাদের যেন এগুলো হাতের ময়লা হয়ে যায়। একটা টোক্কা দিবেন যেন উত্তর লাফালাফি করে, যদি টোক্কাই না দিতে পারেন তাহলে সায়েন্সে পড়া তো ঝামেলা ভাই। সায়েন্স তো অনেক সহজ একটা সাবজেক্ট। তো আপনাদের টোক্কা দিয়ে উত্তর বের করতে হবে। যতদিন পর্যন্ত এটা না পারবেন ততদিন পর্যন্ত আপনাদের সমস্যা হবে। তো টপিকসটাকে কি কি ব্যবস্থা অবলম্বন করলে বন্দুকের পশ্চাৎ আরো কমানো যাবে? কি কি ব্যবস্থা অবলম্বন করলে, কি কি ব্যবস্থা অবলম্বন করলে বন্দুকের পশ্চাৎ আরো কমানো যাবে? বন্দুকের পশ্চাৎ আরো কমানো যাবে। কি কি ব্যবস্থা অবলম্বন করলে বন্দুকের পশ্চাৎ আরো কমানো যাবে? সো এই টপিকসটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট ভাই। মরিয়ম ফারিয়া, আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন, এবং আপনার জন্য সবসময় দোয়া করি যেন আপনারা আমাদের পূর্ববর্তী যত স্টুডেন্ট আছে সবাই যেন তাদের সাফল্যে সাফল্য অর্জন করতে পারে, এবং তারা যেন তাদের মন মতো যে জিনিসটা চায় সেটা যেন পায়। ভালো একটা ইউনিভার্সিটি, ভালো একটা সাবজেক্ট, আর কি লাগে জীবনে। তোমাদের জন্য সবসময় দোয়া আছে ভাই। কি কি ব্যবস্থা অবলম্বন করলে বন্দুকের পশ্চাৎ আরো কমানো যাবে? সো আমরা যদি এই ব্যাপারটা একটু খেয়াল করি তাহলে কিন্তু আমাদের জন্য খুব আরো বেশি ভালো হবে। তো ব্যাপারটা একটু দেখো। তো যদি আমাকে বলা হয় যে বন্দুকের পশ্চাৎ সূত্র, তো আমরা জানি কি বি ইকুয়ালস টু মাইনাস ছোট হাতের এম বাই বড় হাতের এম। অর্থাৎ বড় হাতের গুলো হচ্ছে বন্দুকের, আর ছোট হাতের গুলো হচ্ছে কি গুলির। তাহলে এখান থেকে এই ১ নং সমীকরণটা থেকে আমরা কি দেখি, দেখো এই ভি উপরে, এই এমও কি উপরে, তাহলে ভি বন্দুকের পশ্চাৎ অর্থাৎ বন্দুকের পশ্চাৎ সমানুপাতিক কত? গুলির ভর। তাহলে আমরা কি লিখতে পারবো, অর্থাৎ গুলির ভর কমালে, গুলির ভর কমালে, কমালে বলতে তোমাকে যদি বলা হয় যে অর্ধেক করতে, মানে তোমাকে যদি বলা হয় যে বন্দুকের পশ্চাৎ করতে করতে, তাহলে তুমি কি করতে হবে, গুলির ভর কমালে বা অর্ধেক করলে, অর্ধেক করলে বন্দুকের পশ্চাৎ বন্দুকের পশ্চাৎ অর্ধেক।
তোমরা যখন এই কাজটা করবা তোমাদের কাছে কিন্তু সকল মান দেয়া থাকবে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া জোবায়ের, ভালো আছো নিশ্চয়ই? তোমাদের জন্য ভাই সবসময় দোয়া রইল ভাইয়া। So, চলো তার পরের থিমটা হচ্ছে যে আমরা যদি এখানে এই থিমটার এক কথা একটু চিন্তা করি, মান বসিয়ে দিব আমরা। বি সমান সমান মাইনাস ছোট হাতের এম বি বাই বড় হাতের এম। সব ঠিক থাকবে, জাস্ট আমরা গুলির ভরটাকে অর্ধেক করে দিব। গুলির ভরটাকে কি করে দিব? অর্ধেক করে দিব। তারপর আমরা দেখব যে মানটা কি পেয়ে যাব। এরকম কিন্তু অনেক সৃজনশীল আসবে আমাদের ভাইয়ারা। তো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে যত রকমের সৃজনশীল আছে সবগুলা কনসেপ্ট যেন আমাদের মাঝে থাকে। যদি কনসেপ্ট গুলা থাকে তাহলে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আর যদি আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে আমরা কিন্তু আটকিয়ে যাব। সেকেন্ড থিমটা হচ্ছে এই বন্দুকের পশ্চাৎবেগ বন্দুকের ব্যাগের সাথে কি সেটাও উপরে, সে তো সমানুপাতিক। তাহলে কি আমরা লিখতে পারি যে বন্দুকের ভি সমানুপাতিক কত ভি, অর্থাৎ কি লেখা যাবে, অর্থাৎ গুলির ব্যাগ, গুলির যদি যেহেতু সমানুপাতিক সম্পর্ক গুলির ব্যাগ বাড়লে বন্দুকের পশ্চাৎবেগও কি বাড়বে। আর গুলির ব্যাগ যদি কমে তাহলে বন্দুকের পশ্চাৎবেগও কি কমবে। তাহলে আমরা কি লিখতে পারি, অর্থাৎ গুলির ব্যাগ অর্ধেক করা হলে গুলির বেগ অর্ধেক করা হলে বন্দুকের পশ্চাৎবেগ অর্ধেক। তো আমরা কি করব, শুধুমাত্র গুলির ব্যাগটাকেই আমরা কি অর্ধেক করব, বাদ বাকি সব কি থাকবে, ঠিক থাকবে। বি সমান সমান মাইনাস ছোট হাতের এম বি বাই বড় হাতের এম। তাহলে এখানে যদি আমরা বসাই তাকেই শুধু কি করব, অর্ধেক করব, তাহলেই কি আমাদের কাজটা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? আরেকটা জিনিস আছে এখানে দেখেন, এই যে বন্দুকের পশ্চাৎবেগের সাথে বন্দুকের ব্যাগের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তাহলে কি আমরা লিখতে পারি যে ভি প্রফেশনাল 1/m, অর্থাৎ এই বন্দুকের বন্দুকের পশ্চাৎবেগের সাথে বন্দুকের ভরের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। যদি তুমি এখানে বন্দুকের ভর তুমি যদি কমাও তাহলে বন্দুকের পশ্চাৎবেগ কি হয়ে যাবে, বেড়ে যাবে। আর যদি বন্দুকের পশ্চাৎবেগ বাড়াও তাহলে বন্দুকের ভর বাড়াও তাহলে এর ব্যাগটা কি হয়ে যাবে, অর্ধেক হবে। তো দেখো এখানে যদি তাকে অর্ধেক করো, অর্থাৎ তাকে অর্ধেক করলে সে দ্বিগুণ হবে, আর তাকে দ্বিগুণ করলে সে কি করবে, অর্ধেক হবে। অর্থাৎ বন্দুকের ভর দ্বিগুণ করলে, বন্দুকের পশ্চাৎবেগ অর্ধেক। সো মান বসাই দিবা, বি ইকুয়ালস টু মাইনাস ছোট হাতের এম বি বাই বড় হাতের এম। সব ঠিক থাকবে, শুধু সেই কি হবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে কি আমাদের কাজটা কি হয়ে যাবে। ইনশাআল্লাহ আগামীকাল রাত 10টায় আমরা আবার লাইভে আসব। আমাদের সকল ছোট ভাই ব্রাদারের সাথে আমাদের দেখা হবে আবার। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যেন আমাদের ছোট ভাই যারা নবম দশম শ্রেণীতে আছে তারা যেন তাদের এই কনসেপ্টগুলো খুব সহজে বুঝতে পারে। আর আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ক্লাসগুলো আপলোড হতে থাকবে। যদি কোনো ব্যক্তি তার বেসিক নিয়ে টেনশনে থাকো তাহলে এগুলা করলে খুব ভালো হবে। তোমরা যদি বেসিক কমপ্লিট থাকে তাহলে তোমাদের কিন্তু সৃজনশীল করতে কোনো সমস্যাই হবে না। আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে। আমাদের অনলাইন ক্লাসে যে সকল ভাইয়েরা এখনো কনফিউজ যে আমাদের অনলাইন ক্লাসে ক্লাস করবা কিনা, তারা নিশ্চিন্তে ক্লাস করতে পারো। কেননা এই ক্লাসগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে না বোঝার কোনো কি সমস্যাই নেই। তোমরা ক্লাসটা মেবি কালকেরটাও এই এফবি বা ফেসবুক লাইভে পাবা। সো ফেসবুক লাইভের ক্লাসটাকে আমরা সরিয়ে আবার ইউটিউবে আপলোড করে রাখবো। যদি কোনো ব্যক্তি তাদের এই ক্লাসগুলো দেখতে সমস্যা হয় তাহলে ইউটিউবে সার্চ করলে আমাদেরটা পেয়ে যাবে। আমাদের চ্যানেলের নাম অবশ্যই জানা আছে। ভালো থাকবেন, সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমরা সুস্থ থাকতে পারি। আমরা প্রত্যেকের জন্য দোয়া করবো আল্লাহ তাআলার কাছে।
আল্লাহ হাফেজ।